সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশান। আমরা লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। আজকে যে দুটো চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে, এক থার্মোডায়নামিক্স, দুই হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিজ। এখান থেকে কিন্তু মিনিমাম দুটো কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, তাই সবাইকে চাপ কমানোর জন্য আমরা খুবই সাজেস্টিভ এবং কম সংখ্যক কোশ্চেনই আলোচনা করে দেওয়া হচ্ছে, যাতে চাপ না মনে হয়। আর এদের মধ্যে থেকেই কোশ্চেন থাকার সম্ভাবনা অনেকাংশে প্রবল। তাহলে প্রথম কোশ্চেন, C+O2 থেকে CO2 এর ΔH0 মান দেওয়া আছে, আর CO থেকে O2 থেকে CO2 এরও দেওয়া আছে। তাহলে কার্বন মনোক্সাইডের গঠন তাপ, তাহলে গঠন তাপ হতে গেলে মোল সংখ্যা 1 হবে, তাহলে C+12O2 থেকে CO। তাহলে এটা তৈরি করতে গেলেই প্রথম দুটো সমীকরণের কাজে যদি ওই সমীকরণটা তৈরি করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এই 2 নম্বর সমীকরণ মানে যেটা 2CO+O2 আছে, ওটাকে 2 দিয়ে আগে ভাগ করতে হবে, কারণ আমাদের কাটাকাটি করতে গেলে ওটা নাহলে কাটবে না। তাহলে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে ওয়াইটা হয়ে যাবে -y/2 হয়ে যাবে, মাইনাস ওয়াইটা। আর 1 নম্বর থেকে এবারে বিয়োগ করে দিলে পাবো। তাহলে 1 নম্বরে হচ্ছে -x, আর সেখান থেকে বিয়োগ করব -y/2। তাহলে বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে y/2 - x। তাহলে y/2 - x মনে হবে y - 2x/2। এই তাপ রসায়নের এই কোশ্চেনগুলো করতে গেলে মোটামুটি দুটো সমীকরণ যদি থাকে বিয়োগ হবে। এবার বিয়োগ করতে গেলে খেয়াল রাখতে হবে মূল সংখ্যাগুলো যেন কাটাকাটি হয়ে যায়, সেই কারণে কখনো 2 দিয়ে ভাগ করতে হবে, কখনো 2 দিয়ে গুণ করতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আর যদি 3টা সমীকরণ দেওয়া থাকে, তাহলে দুটো যোগ হবে, একটা বিয়োগ হবে। তাহলে তাপ রসায়নের অঙ্ক করতে গেলে দুটো সমীকরণ দেওয়া থাকলে বিয়োগ হবে, বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যেটা চেয়েছে। সেটা করতে গিয়ে খেয়াল রাখতে হবে মূল সংখ্যাগুলো যেন সমান করে করা হয়, তাহলে কাটাকাটি ঠিকঠাক থাকবে। আর যদি 3টা সমীকরণ থাকে, তাহলে তোমাকে 2টা সমীকরণ যোগ করতে হবে, একটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে সরাসরি 1 থেকে 2 বিয়োগ করলাম, তবে 2 নম্বরকে 2 দিয়ে ভাগ করে যেটা মান পেলাম y - 2x/2। চলে আসি 25-এর কোশ্চেন। একটা বিক্রিয়া দেওয়া আছে, তার ΔH এবং ΔUর মধ্যে সম্পর্ক কী হবে। তাহলে ΔH আর ΔUর মধ্যে সম্পর্ক জানতে গেলে ΔNG জানতে হবে, কারণ ΔNG হচ্ছে এখানে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তন। তাহলে আমরা যদি ডান দিকে মোল সংখ্যা দেখি গ্যাসের 2, আর বাম দিকে মোল সংখ্যা আছে গ্যাসের 3, তাহলে 2 - 3 সমান হবে -1। কোনো সলিড বা লিকুইড বা অ্যাকোয়াস দেখবো না। তাহলে ΔNGর মান -1, আর আমরা জানি সমীকরণটা কি, ΔH সমান ΔU প্লাস ΔNG/RT। তাই ΔNG জায়গায় -1 বসাই, তাহলে দাঁড়াবে ΔH সমান ΔU -RT। এখানে 8টা উঠেনি কোনো কারণে, যাই হোক 25-এর বি অপশান। চলে আসছি 28-এর কোশ্চেন। আবার তাপ রসায়নের কোশ্চেন। রম্বিকের সঙ্গে অক্সিজেন যোগ করে একটা বিক্রিয়া দেওয়া আছে, আর মনোক্লিনের সঙ্গে অক্সিজেন যোগ করে SO2 দেওয়া আছে, দুজনে তাপ দেওয়া আছে। তাহলে রম্বিক থেকে মনোক্লিনিক করতে গেলে তাহলে জাস্ট বিয়োগ করে দিলেই পেয়ে যাবো, কেন এখানে কেটে যাবে, অক্সিজেনগুলো কেটে যাবে, SO2 কেটে যাবে। তাহলে S রম্বিক থেকে S মনোক্লিনিক করলে জাস্ট বিয়োগ করে দিলে যেটা হবে -x -a প্লাস y, তাহলে হবে y - x। -x -y মানে y - x, মানে সাথে প্লাস হয়ে গেছে, তাহলে হবে 28-এর এ। চলে এসেছি 13-র কোশ্চেন। 1 মোল H2SO4-কে 2 মোল NaOH-এর সঙ্গে বিক্রিয়া করলে উদ্ভূত তাপের মান কত। আমরা জানি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, 1 মোল তীব্র অ্যাসিড এবং 1 মোল তীব্র ক্ষারের প্রশমন তাপের মান 57.3 কিলোজুল। এবারে যেহেতু 1 মোলের সঙ্গে 2 মোল NaOH বিক্রিয়া করবে, তাহলে নিশ্চয়ই 2 গুণ তাপ উৎপন্ন হবে, তাহলে 2 × 57.3 কিলোজুল। তাহলে উত্তর হবে 13-র বি। তাহলে যে কোনো তীব্র অ্যাসিড, যে কোনো তীব্র ক্ষারের প্রশমন তাপের মান 1 মোলের ক্ষেত্রে -57.3 কিলোজুল হয়, মানে তাপ উৎপন্ন হলে মাইনাস সাইনটা ব্যবহার করা হচ্ছে। আর যেহেতু 1 মোলের সঙ্গে 2 মোল বলা আছে, তাহলে দ্বিগুণ তাপ লাগবে, তাহলে হবে 2 × 57.3 কিলোজুল। তাহলে 13-র বি। চলে আসি 6-এর কোশ্চেন। যে উষ্ণতায় বিশুদ্ধ কেলাসিত পদার্থের এন্ট্রপি শূন্য হবে। তো এটা হচ্ছে 0 কেলভিন উষ্ণতায় হয়, মানে পরম শূন্য উষ্ণতায় বিশুদ্ধ কেলাসিত পদার্থের এন্ট্রপি শূন্য হয়, তাহলে 6-এর এ। চলে আসি পরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিচের কোন পদ্ধতিতে এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পাওয়া মানে যত গ্যাসীয় মোল সংখ্যা যত বাড়বে, তত এন্ট্রপি বৃদ্ধি পাবে, কারণ গ্যাসের এন্ট্রপি সবচেয়ে বেশি হয়। তাহলে তরল থেকে যখন বাষ্প হয়, তরলের তুলনায় গ্যাসের এন্ট্রপি বেশি, তাহলে এন্ট্রপি বৃদ্ধি পাবে। কেলাসাকার পদার্থের তাপমাত্রা 130 থেকে 0 কেলভিন,
তাহলে এখানে উষ্ণতা হ্রাস পেয়ে যাচ্ছে, তাহলে উষ্ণতা হ্রাস পেলে এন্ট্রপি হ্রাস পাবে, এটা কিন্তু হ্রাস পাবে বিটটা। আর সিতে কী হবে, বাম দিকে সলিড রয়েছে, ডান দিকে গ্যাসের সংখ্যা বেশি, মোল সংখ্যা বেশি, তাহলে গ্যাসীয় যত বাড়বে, গ্যাসীয় মোল সংখ্যা যত বেশি হবে তত এন্ট্রপি বাড়বে, তাহলে সিতেও এন্ট্রপি বৃদ্ধি পাবে। ডি যে দেওয়া আছে সেখানে Cl2 গ্যাস থেকে 2Cl, তাহলে গ্যাসীয় মোল সংখ্যা কিন্তু বেশি, বাম দিকে মোল সংখ্যা 1, ডান দিকে মোল সংখ্যা 2, তাহলে গ্যাসীয় মোল সংখ্যা বাড়ছে মানে এন্ট্রপি বাড়বে, তাহলে তিনটাতেই এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, একমাত্র বিতে এন্ট্রপি হ্রাস পাচ্ছে। তাহলে সঠিক অপশান হবে ACD, এন্ট্রপি বৃদ্ধি পায় হবে ACD। চলে আসি, নিচের কোনটি অবস্থার অপেক্ষক নয়? অবস্থার অপেক্ষক মানে চারটাই হয়, এক হচ্ছে এনথালপি মানে H, এন্ট্রপি S, অভ্যন্তরীণ শক্তি U, আর গিবস মুক্ত শক্তি G। তাহলে এখানে H আছে, G আছে, আর Q প্লাস W মানে ডেল U মানে ইউও আছে, তাহলে একমাত্র ডব্লিউটা হবে না, ডব্লিউ হচ্ছে কার্য, ওটা কিন্তু অবস্থার অপেক্ষক নয়, ওটা পথ নির্ভরশীল রাশি, পথের উপর ডিপেন্ড করে। তাহলে এর হচ্ছে এ। একটি প্রক্রিয়ায় সিস্টেম 600 জুল তাপ গ্রহণ করে এবং 300 জুল কাজ করে, তাহলে সিস্টেম তাপ গ্রহণ করলে প্লাসই হয় আর সিস্টেম কাজ করলে মাইনাস হয়। তাহলে এখানে 600 জুল তাপ গ্রহণ করেছে প্লাস 600, আর 300 জুল কাজ করেছে তাহলে মাইনাস 300, সিস্টেম দ্বারা কার্য মানে মাইনাস হয়, এর আগেও আমরা আলোচনা করেছি মক টেস্টগুলোতে। তাহলে 600 মাইনাস 300 হয়ে যাবে 300 জুল, তাহলে 2 বি। পরের কোশ্চেন, 298 কেলভিন উষ্ণতায় CO গঠনে ডেল এইচ এবং ডেল ইউর মান কত হবে? জুল এবং মোল ইনভার্সে কত হবে? তাহলে বলেছে জুল মোল ইনভার্সে, তাহলে আমাদের ডেল এইচ আর ডেল ইউ বের করতে ডেল এনজি বের করতে হবে। তাই ডেল এনজি যদি আমরা বের করি CO প্লাস হাফ O2 থেকে CO, তাহলে এখানে ডেল এনজি যেটা বেরোবে সবই তো গ্যাসীয় রয়েছে, মাইনাস হাফ বেরোবে গ্যাসীয় মোল সংখ্যা, কারণ মানে হাফ হচ্ছে মানে সি হচ্ছে সলিড, ওটা বাদ, আর O2 হচ্ছে গ্যাস, ওটা হাফ মোল, আর ডান দিকে CO হচ্ছে তার মোল সংখ্যা 1, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে হাফ হবে, সরি মাইনাস হাফ নয় হাফ হবে, তাহলে ডেল এনজির মান হবে হাফ, তাহলে হাফ বসাবো, আর বসাবো, আর জুল একক বসাবো, আর টেম্পারেচার দেওয়া আছে 298 কেলভিন, এটা বসালে যে মানটা আসবে 1238.78 জুল মোল ইনভার্স, তাহলে হবে 3 হবে এ অপশান 1238.78 জুল মোল ইনভার্স, কারণ এখানে জাস্ট সূত্রটা বসাবে ডেল এইচ সমান ডেল ইউ প্লাস ডেল এনজি, ডেল এইচ সমান ডেল ইউ প্লাস ডেল এনজি আর টি, এখানে ডেল এনজির মান হাফ, আর এর মান বসাবে জুল এককে 8.314, আর টেম্পারেচার বসাবে 298 কেলভিন, এখানে বলে দিয়েছে, তাহলে বসে দিলেই যেটা আসবে 3 এ। চলে আসি 4 কোশ্চেন, N2 গ্যাস 3H2 গ্যাস থেকে উভয়মুখী স্থানে 2NH3 গ্যাস, এখানে ডেল এইচের মান দেওয়া আছে, ডেল এসের মান দেওয়া আছে, কোন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে? তাহলে স্বতঃস্ফূর্ত হতে গেলে আমাদের যে বের করতে হবে, যে আমরা জানি স্বতঃস্ফূর্ত হতে গেলে আমাদের ডেল জির মান নেগেটিভ হতে হবে, তাহলে আমাদের ডেল জি যে রাশিমালা, ডেল জি হচ্ছে ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে এইটা যদি জানি ডেল জি কি নেগেটিভ হবে, মানে আমি যদি শূন্য ধরি ডেল জির মান, তাহলে দাঁড়াবে টি সমান হবে ডেল এইচ বাই ডেল এস, টি সমান হবে ডেল এইচ বাই ডেল এস, তাহলে ডেল এইচকে যদি ডেল এস দিয়ে ভাগ করি, ডেল এইচের মান দেওয়া আছে -95.4 ইন্টু 1000 কিলোজুলকে জুল করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, আর ডেল এসের মান দিচ্ছে 198.3, 198 দিয়ে ভাগ করবে, দিলে যে মানটা আসবে ভাগ করে দেখো 481 কেলভিন আসবে, তাহলে 481 কেলভিন উষ্ণতায় সাম্যাবস্থায় পৌঁছাবে। তাহলে আমি কিন্তু সাম্যাবস্থা এখানে জিজ্ঞেস করিনি, এখানে জিজ্ঞেস করেছে নেগেটিভ মানে স্বতঃস্ফূর্ত মানে ডেল জি মান নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হতে গেলে নিশ্চয়ই তাপমাত্রাটা কম হবে, দুটোর মান যেহেতু নেগেটিভ দেওয়া আছে, দুটোর মান দেখো ডেল এইচ এবং ডেল এসের দিকে তাকাবে, দুটোর মান নেগেটিভ থাকলে তাপমাত্রার মান যে তাপমাত্রা সাম্যাবস্থায় হয়েছে তার থেকে কম হবে, আর দুটোর মান যদি পজিটিভ বেরোয় দেওয়া থাকে তোমাকে কোশ্চেনে, তাহলে মনে রাখবে ডেল এইচের টির মান ঊর্ধ্বে হবে, যে সাম্যাবস্থায় যে তাপমাত্রা বেরিয়েছে তার তুলনায় ঊর্ধ্বে হবে। আবার কি বলছি, যে ডেল এইচের রাশিমালা ডেল এইচ সমান ডেল এইচ মানে টি ডেল্টা এস, এখানে আমি যদি সাম্যাবস্থা ধরে নেই, ডেল জির মান 0 যদি বসাই, তাহলে টি বেরিয়ে আসবে, টি করে ডেল এইচকে ডেল এস দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো, এটা ভাগ করলে দেখা যাচ্ছে 481 কেলভিন হবে। এবার ঊর্ধ্বে না নিম্নে স্বতঃস্ফূর্ত হবে, স্বতঃস্ফূর্ত জানতে গেলে দেখতে হবে যে দুটোর মান কিসে দেওয়া আছে, দুটোর মান ডেল এইচ এবং ডেল এসের মান দেখবো মাইনাসে দেওয়া আছে, মানে টেম্পারেচারের মান কম হবে, নিম্ন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে, আর যদি দুটোর মান পজিটিভে দেওয়া থাকতো তাহলে উষ্ণতারা ঊর্ধ্বে উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে, তাহলে এখানেও হবে 481 কেলভিনের নিচে। তাহলে চলে আসি 5 কোশ্চেন, নিচে একটি নির্দিষ্ট উষ্ণতার তলে স্ফুটনাঙ্ক দেওয়া আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বাষ্পায়নে এনথালপি দেওয়া আছে 24.64 কিলোজুল, তাহলে প্রদত্ত এন্ট্রপির মান কত? তাহলে এন্ট্রপির যে রাশিমালা ডেল এস সমান ডেল এইচ বাই টি,
ডেল এস সমান ডেল এইচ বাই টি, এখানে ডেল এইচের মান দেওয়া আছে 26.64 কিলোজুল, কিলোজুলকে 1000 দিয়ে গুণ করলে জুল হবে, বাই কত হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি কেলভিনে প্রকাশ করি 308 কেলভিন হবে, কারণ 273 যোগ করলে তাহলে 24.64 ইন্টু 1000 বাই 308 ভাগ করলে যে মানটা আসবে 80 জুল কেলভিন ইনভার্স। খুব সহজ কোশ্চেন, কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে 5-এর এ। 6-এর কোশ্চেন একটি কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন থেকে কোশ্চেনে থাকতে পারে। কার্নো ইঞ্জিন তার তাপমাত্রা দুটো দেওয়া আছে, T1 উৎস এবং সিঙ্কের তাপমাত্রা দেওয়া আছে, তাহলে তার কার্যক্ষমতা কত? কার্যক্ষমতা রাশিমালা বলে দিচ্ছি, T1 মাইনাস T2 বাই T1, মানে উৎসের তাপমাত্রা থেকে সিঙ্কের তাপমাত্রা বিয়োগ করে যদি উৎসের তাপমাত্রা ভাগ করে দেয়, মানে T1 মাইনাস T2 বাই T1, মানে যেটা বেশি উষ্ণতা থাকবে সেটাই T1 আর যেটা কম থাকবে সেটা T2। এখানে একটু দেখে নেবে ও 360 নয়, ওটা ও 60 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু কারেকশান করে নেবে, একটা 150 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 নয় কিন্তু, ওটা 360 নয়, ওটা ও হবে 160 ডিগ্রি সেন্টিগ্রেড আর ও 60 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T1 হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বসানোর সময় আমাদের সবসময় কেলভিনে বসাতে হবে, কারণ অঙ্কগুলো আমরা কেলভিনেই করি, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে 150কে কেলভিন করবে 423 হবে, আর 60কে কেলভিন করবে, এটা করে বিয়োগ করে তাকে আবার 423 দিয়ে ভাগ করে দিবে, তাহলে 423 মাইনাস 333 বাই 423 করলে যেটা মান আসবে 23%, তাহলে এখানে হবে 6-এর হচ্ছে এ 23%। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষমতা জানতে গেলে আবার বলেছি রাশিমালা হচ্ছে T1 মাইনাস T2 বাই T1। চলে আসি কলিগেটিভ প্রপার্টি কোশ্চেন। কলিগেটিভ প্রপার্টি কোশ্চেন হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই দেওয়া আছে। দেখো, একটা A2B3 লবণের বিয়োজন মাত্রা দেওয়া আছে আলফা, তাহলে তার ভ্যান ডে ফ্যাক্টর করতে হবে, তাহলে ভ্যান ডে ফ্যাক্টরের সঙ্গে বিয়োজন মাত্রার সম্পর্কটা ভালো করে মনে রাখতে হবে। আলফা সমান, আলফা মানে বিয়োজন মাত্রা সমান I-1 বাই N-1, আলফা সমান I-1 বাই N-1। এই আলফা হচ্ছে বিয়োজন মাত্রা এখানে থাকলো, আর এখানে আয়ন সংখ্যাটা শুধু জানলেই হয়ে যাবে। আয়ন সংখ্যা কটা পাবো? 2টা A 3টা B, মোট কটা আয়ন পাবো? 5টা আয়ন পাবো। A2B3 মানে কি 2টা A 3টা B, মানে 5টা আয়ন পাবো। তাহলে আলফা সমান I-1 বাই 5-1, 5-1 মানে কত হবে? 4, তাহলে I সমান হবে 4 আলফা প্লাস 1। সরল করে দেখো, পাবে 4 গুণ উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে I-1 সমান 4 আলফা, তাহলে I সমান হবে 1 প্লাস 4 আলফা, তাহলে হবে ডি অপশান। আবার বলছি, আলফার রাশিমালা আছে আলফা সমান I-1 বাই N-1, এন হচ্ছে আয়ন সংখ্যা, এখানে আয়ন 5 বসে দিলে সরল করলে আমরা পেয়ে যাব আলফা I সমান 4 আলফা প্লাস 1। চলে আসি 2-এর কোশ্চেন, নিচের কোন দ্রবণটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? তার স্ফুটনাঙ্ক হচ্ছে, উন্নয়ন হচ্ছে একটি সংখ্যাগত ধর্ম, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হবে যদি তার সংখ্যার মান বাড়ে, কণা সংখ্যার মান বাড়ে। আমরা যদি দেখি KNO3, তাহলে দুটো বিয়োজিত হয়ে দুটা কণা বৃদ্ধি পাচ্ছে, Na3PO3 থেকে আমরা 4টা আয়ন পাবো, আর BSLO থেকে 3টা আয়ন পাবো, K2SO4 থেকে 3টা আয়ন পাবো। তাহলে সবচেয়ে আয়ন সংখ্যা বা কণা সংখ্যা বেশি হচ্ছে Na3PO4 এর ক্ষেত্রে, ফলে এর কণা সংখ্যা বেশি, মানে এর স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি, আর স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হলে স্ফুটনাঙ্কের মানও বেশি হবে, তাহলে সবচেয়ে স্ফুটনাঙ্কের বেশি হবে 0.1 মোলার Na3PO4। এবার যদি হিমাঙ্কের অবনমন জানতে তো তাহলে যার কণা সংখ্যা বেশি তার হিমাঙ্কের অবনমন বেশি, কিন্তু হিমাঙ্ক কম হয়ে যাবে, কারণ হিমাঙ্ক অবনমন কমছে, যার যত বেশি কমবে তত মান অনেক কমে যাবে। তাহলে হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, হিমাঙ্ক অবনমন হচ্ছে সংখ্যাগত ধর্ম, কণা সংখ্যা বাড়লে হিমাঙ্ক অবনমন বেশি, কিন্তু হিমাঙ্ক অবনমন বেশি মানে হিমাঙ্কটা কিন্তু কম হয়ে যাবে, তাহলে হচ্ছে 2-এর বি অপশান। আর 3-এর কোশ্চেন, নিম্নলিখিতগুলিকে অভিশ্রবণ চাপের ঊর্ধ্বক্রমে সাজাও। অভিশ্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম, তার যার কণা সংখ্যা বেশি হবে তার অভিশ্রবণ চাপ বেশি হবে। তাহলে প্রথমে যে অপশান রয়েছে 0.1 মোলার গ্লুকোজের হচ্ছে গ্লুকোজ হচ্ছে সংযোজিত হয় না, বিয়োজিত হয় না, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড সংযোজিত হয়, আর সংযোজিত মানে কি দুটা কণা মিলে একটা কণা হয়ে যায়, ফলে এখানে কণার সংখ্যা অর্ধেক হয়ে যায়। গ্লুকোজের কণার সংখ্যা যা ছিল তাই থাকবে, কারণ সংযোজিত হয় না, বিয়োজিত হয় না। অ্যাসিটিক অ্যাসিডের দুটো অণু মিলে একটা অণু হয়ে যায়, ফলে কণার সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে কণার সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর NaCl হচ্ছে একটা কণা দুটো আয়নে ভেঙে যায়, ফলে কণার সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। আর CaCl2 একটা কণা 3টে আয়নে ভেঙে যায়, ফলে 3 গুণ বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কণা সংখ্যা যার কম তার অভিশ্রবণ চাপ কম, কণা সংখ্যা যার বেশি তার অভিশ্রবণ চাপ বেশি। তাহলে সবচেয়ে অভিশ্রবণ চাপ কম যদি বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, মানে 2-এর, তারপর হচ্ছে 1 গ্লুকোজের, তারপর হচ্ছে NaCl, তারপর হচ্ছে CaCl2, তাহলে হচ্ছে 3-এর বি অপশান। ভালো করে বুঝে নাও, কণা সংখ্যা যার বেশি তার অভিশ্রবণ চাপ বেশি, কারণ অভিশ্রবণ চাপটা সংখ্যাগত ধর্ম। এবারে যে চলে 4-এর কোশ্চেন,
0.4% NaCl দ্রবণ রক্তের সাপেক্ষে কী হবে? আমরা মনে রাখবো যে 0.84% NaCl দ্রবণ রক্তের সাপেক্ষে আইসোটোনিক, মানে অভিসরণ চাপ সমান। 0.84% NaCl জলীয় দ্রবণ রক্তের সঙ্গে আইসোটোনিক। হ্যাঁ, যে তাহলে 0.84% দেওয়া আছে, মানে কম মান দেওয়া আছে, তাহলে ওটা হাইপোটোনিক। হাইপো মানে কম, আর যদি বেশি থাকতো 0.84 বেশি থাকতো তখন তাকে বলা হাইপারটোনিক বলা হতো। আর সমান হলে অভিসরণ চাপ সমান হলে আইসোটোনিক, কম হলে হাইপোটোনিক, আর বেশি হলে হাইপারটোনিক। তাহলে এখানে যেটা যেহেতু কম মান দেওয়া আছে 0.84 থেকে, তাহলে ওটা হবে হাইপোটোনিক দ্রবণ। চলে আসি 5 কোশ্চেন। কেবিআর একটা জলীয় দ্রবণে গাঢ়ত্ব দেওয়া আছে, ভ্যান ডক ফ্যাক্টরের মান আইয়ের মান দেওয়া আছে, 27 ডিগ্রি উষ্ণতায় অভিসরণ চাপ কত? তাহলে অভিসরণ চাপের যে রাশিমালা পাই সমান ICRT। আই হচ্ছে ভ্যান ডক ফ্যাক্টর থাকবে, কারণ বিয়োজন মাত্রা যেহেতু রয়েছে, যেহেতু আইনে যোগ্য। তাহলে আইয়ের মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে 0.5, আর এর মান আমরা জানি 0.082, আর টির মান দেওয়া আছে, টির মান হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 300 কেলভিন। তাহলে আইয়ের মান, তাহলে পাই সমান 1.8 ইন্টু 0.5 ইন্টু 0.082 ইন্টু হচ্ছে 300, গুণ করলে যে মানটা আসবে 22.167 ATM। তাহলে এটাই হচ্ছে 5-এর সঠিক উত্তর, 5-এর এ। এবার হচ্ছে 6 কোশ্চেন, লাস্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভ্যান ডক ফ্যাক্টরের মান 0.5 হলে তাহলে দ্রাবটি কী? তাহলে ভ্যান ডক ফ্যাক্টর 0.5 দেওয়া আছে, মানে 1-এর থেকে কম দেওয়া আছে, মানে দ্রাবটা নিশ্চয়ই সংযোজিত হয়, কারণ দ্রাব সংযোজিত হলে কণার সংখ্যা কমে যাচ্ছে, ফলে অভিসরণ চাপ কমে যাচ্ছে, সেই কারণে ভ্যান ডক ফ্যাক্টর কম হচ্ছে। আর দ্রাবের যদি বিয়োজিত হতো তাহলে ভ্যান ডক ফ্যাক্টরের মান 1-এর থেকে বেশি হতো। তাহলে 1-এর থেকে যদি ভ্যান ডক ফ্যাক্টরের মান কম দেওয়া আছে, তাহলে দ্রাবটা নিশ্চয়ই সংযোজিত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 6-এর এ। এখানেই আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তর আলোচনা করে দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।